লেখো। আচ্ছা, লাস্ট কি পড়ছিলাম আমরা? বিয়োগ করি না? আচ্ছা, বিয়োগ আসলে করার কিছু নাই। বিয়োগ হচ্ছে আমরা ক্যালকুলেটরেই করব, ঠিক আছে? তারপরে যদি এত থেকে এত বিয়োগ আসে, বিয়োগের বেসিকটা আমরা একটু শিখে নিই, তারপরে আমরা সরাসরি কমপ্লিমেন্ট যে টপিকটা আছে এটাতে আমরা চলে যাব। আমাদের মনে হয় আরও একটা ক্লাস লাগতে পারে 3.1 শেষ করতে, কারণ ওই কোডের যে অংশটুকু, যদি এখান থেকে বড় প্রশ্ন আসে না, ওই যে আজকি ইউনিকোড এগুলো পড়ছো না, এগুলো থেকে আসবে, ক খ আসে আর কি। আচ্ছা, লেখো বিয়োগ। বিয়োগের ক্ষেত্রে আমাদের যে বেসিকটা সেটা হচ্ছে, ধরো 43 থেকে যদি আমরা 29 বিয়োগ করতাম তাহলে কত হইতো উত্তর? 14। কেমনে 14টা হইল? 3টা 13 ধরছো কেমনে? 3 তো 13 না, 3টা 13 হইছে। আমরা যেভাবে ছোটবেলায় শিখছি এখানে মনে মনে একটা 1 বসাই দিছি, তাই না? কিন্তু আসলে ব্যাপারটা এইভাবে 13 হয় না। 13 হয় হচ্ছে 3 এর সাথে 10 যোগ করে। 10টা কেন যোগ করছি? 10টা হচ্ছে ভিত্তি। ছোটবেলা থেকে ডেসিমাল পড়ছি না, 10টা ছিল হচ্ছে ভিত্তি, কারণে 13 হয়েছে। তাহলে 13 থেকে 9 গেলে হচ্ছে 4, হাতের 1। আগে যোগের ক্ষেত্রে আমরা কি করছিলাম? যতবার বিয়োগ করব তত হচ্ছে হাতে, আর বিয়োগের ক্ষেত্রে হচ্ছে যোগ করলেই হাতে। তাহলে যোগ করছি, তার মানে হাতে আছে, এই হাতের 1টা 2 এর সাথে যোগ হয়ে যাবে, 3 হয়ে যাবে। 4 থেকে 3 গেলে হচ্ছে 1। এইভাবে হচ্ছে 14 হয়েছে। অর্থাৎ আমার কেন, আচ্ছা আরেকটা যদি দেখি 57 এর থেকে 23 যদি বিয়োগ করি তাহলে কত হয়? 4 আর 3। এখানে কিন্তু কোনো কিছু হাতে নাই, কোনো কিছু বিয়োগ করা লাগে নাই, কোনো কিছু যোগও করা লাগে নাই। কেন করা লাগে নাই? কারণ 7 থেকে 3 বিয়োগ করলে 4, এটা কিন্তু নেগেটিভ সংখ্যা আসে নাই, অর্থাৎ রেঞ্জের মধ্যে 0 থেকে 9 এর মধ্যেই আছে। 5 থেকে 2 গেলে বিয়োগ করলে 3, এটাও রেঞ্জের মধ্যেই আছে, তাই না? কিন্তু 3 থেকে 9 বিয়োগ করলে হয় -6, তাই না? এটা তো রেঞ্জের মধ্যে নেই, 0 থেকে 9 এর মধ্যে আছে। তো যখনই হচ্ছে নেগেটিভ চলে আসবে বা ছোট হয়ে যায়, উপরে ছোট নিচে বড় থাকবে, তখনই হচ্ছে উপরে বেশি বানানোর জন্য আমরা ভিত্তিটা যোগ করে দিব। ক্লিয়ার? এক্সাম্পল যদি দিই আমরা, লেখো ধরো অক্টাল বিয়োগ যদি আমরা করি, অক্টাল বিয়োগ যদি করি, ধরো একটা আছে হচ্ছে 25 আর হচ্ছে 17, কত হয়? এটা যদি অক্টাল বিয়োগ করি কত হয় বলো? কত? 6। কেন 8 হয় না? 6 কেমন হইল? 5 থেকে 7 বিয়োগ করলে তো মাইনাস হয়। তাহলে যখন ঋণাত্মক হবে তখন আমাদের কাজ কি? ভিত্তি যোগ করা। অক্টালের ভিত্তি কত? 10 না তো 8। তাহলে 8 আর 5 13, 13 থেকে 7 গেলে 6, হাতের থাকলো 1, এই একটার সাথে যোগ হয়ে 2 হয়ে যাবে, 2 থেকে 2 গেলে 0। বুঝতে পারছি? তো এই হচ্ছে বিয়োগের বেসিক। এটা আসলে আমাদের তেমন একটা ব্যবহার করাই লাগবে না, কারণ আমরা ক্যালকুলেটরে বিয়োগ পারবো না। ক্যালকুলেটরে গত ক্লাসে যেরকম যোগ করছিলাম, জাস্ট যোগ চিহ্নের জায়গায় বিয়োগ চিহ্ন দিলেই হবে, আর কোনো পার্থক্য নেই, ওই যোগের মতোই। পারবো না গত ক্লাসেরটা? গত ক্লাস করি নাই কে? গত ক্লাস করো নাই তো? গত ক্লাসটা লাইভ করা হয়েছিল, তো গত ক্লাসের রেকর্ডটা গ্রুপে দেওয়া আছে, তো তোমরা চাইলে দেখতে পারো। ফার্স্ট ক্লাসটা শুধু রেকর্ড, রূপান্তরের যে ক্লাসটা এটা রেকর্ড করা দরকার ছিল, ওটা রেকর্ড করার কথা মাথায় ছিল না আর কি। তো আজকেরটাও রেকর্ড হইতেছে, সবগুলোই রেকর্ড হবে। ফার্স্টেরটা খালি মনে নেই। তোমরা ভর্তির পরে যখন প্রাইভেট গ্রুপে যুক্ত হয়ে যাবা তখন হচ্ছে যে তোমরা রেকর্ডের ক্লাসটা দেখতে পারবা। ওই ক্লাসটা দেখলে আজকের ক্লাস আরও ক্লিয়ার হবে। আচ্ছা, তাহলে বিয়োগ নিয়ে আর কি কোনো কিছু দরকার আছে বুঝার? একটা প্রশ্ন লেখো এখন। বিয়োগ থেকে একটা প্রশ্নই আসছিল এখন পর্যন্ত, একটা কি বলে এটাকে, বোর্ডে প্রশ্ন, ময়মনসিংহ বোর্ডে প্রশ্ন আসছিল 2023 সালে।
প্রশ্নটা ছিল এরকম 1a হচ্ছে a এর মান, b এর মান হচ্ছে 110110, c এর মান হচ্ছে 23। বলছে a, b, c এর মধ্যে পার্থক্য 16 বেজে রূপান্তর পূর্বক ঊর্ধ্বক্রমে সাজাও। এবিসি এর মধ্যে পার্থক্য 16 বেজে রূপান্তর পূর্বক ঊর্ধ্বক্রমে সাজাও। আচ্ছা 01601 957 লাস্টে কি কেউ আসছো তুমি? আর 944 কার লাস্টে? তুমি খুঁজে পাও না? ঠিক আছে। বি হচ্ছে 110110 ও 2 অবশ্যই 2। এবিসি এর মধ্যে পার্থক্য 16 বেজে রূপান্তর পূর্বক ঊর্ধ্বক্রমে সাজাও। মানগুলা ডিফারেন্স ছিল কিন্তু প্রশ্ন এটাই ছিল। এখন এই প্রশ্নটা খুবই ইজি ছিল, 4 ঘ নাম্বারে আসছিল। প্রশ্ন ধরাটাই ছিল কষ্ট, বাকি এমনি ক্যালকুলেশন খুব সহজই ছিল। এখন সমস্যা যেটা ছিল এই প্রশ্নে সেটা হচ্ছে যে এবিসি এর মধ্যে পার্থক্য স্টুডেন্টরা চিন্তা করতেছিল যে 2 এর পরিপূরক দিয়ে সবসময় পার্থক্য বের করে না, এইভাবে চিন্তা করতেছিল। কিন্তু এখানে কিন্তু 2 এর পরিপূরক দিয়ে পার্থক্য বের করার কথা কোথাও বলে নাই, এবং 3টা সংখ্যার মধ্যে পার্থক্য আসলে বের করা সম্ভবই না। a মাইনাস বি মাইনাস সি কখনো সম্ভব না। তাহলে পার্থক্য মানে বিয়োগটা কিভাবে করতে, মনে করো একজনের বয়স যদি বলি 25, আরেকজনের 20, আরেকজনের হচ্ছে 10, 3 জনের বয়সের পার্থক্য যদি বলি বের করতে পারবা? 3 জনের বয়সের পার্থক্য বের করা যাবে কিভাবে? এই 2 জনের, ওই 2 জনের, পর ওই 2 জনের, এইভাবে বের করা যায়, তাই না? একইভাবে এখানে আমাদের a মাইনাস বি, বি মাইনাস সি এবং a মাইনাস সি এরকম ভাবে পার্থক্য বের করতে হবে। এখন কি করবা? পার্থক্য কিসে নির্ণয় করতে বলছে? 16 বেজে মানে 16 বেজে অর্থাৎ হেক্সাডেসিমেলে। এখন সংখ্যাগুলোকে হেক্সাডেসিমেল নিবা নাকি বিয়োগ করে তারপরে হেক্সাডেসিমেলে নিবা? এটা তোমার ইচ্ছা, যেটা ইচ্ছা সেটা করতে পারো। তো বেটার হচ্ছে যে আগে সংখ্যাগুলোকে হেক্সাডেসিমেলে নিলে ভালো। কারণ কি, আমি a মাইনাস বি করবো না b মাইনাস সি করবো, তাইলে ইজিলি বোঝা যাবে। কারণ বড়টা থেকে ছোটটা বিয়োগ করবো আমি। তাহলে তোমরা যেটা করবা সেটা হচ্ছে এই a তো হচ্ছে কি আছে, হেক্সাডেসিমেলে আছেই। b এর মান কত সেটা বের করো। b কত? 110110 ইকুয়াল টু কত হয়? বাইনারি থেকে হেক্সাডেসিমেল মনে আছে ডিজিট পদ্ধতি? এই যে 4টাকে একটা বানাইতে হবে, এই যে 4টাকে একটা বানাবো, আর সামনে কি করতে হবে? 2টা 0 দিয়ে এই 4টাকে একটা বানাবো। তাহলে এটা মানে হচ্ছে 3 আর এটা মানে হচ্ছে 6। তাহলে বি এর মান আসলো কত? 36। সি কত? 23। 23 কে যদি আমি বাইনারি করি তাহলে হয় হচ্ছে 010011। ক্যালকুলেটরে করলেও হয়, এটা সরাসরি আমি জাস্ট এমনিতে করতেছি। এখন এটাকে 4টাকে একটা বানাবো, এটা মানে হচ্ছে 3 আর এটা মানে কি 1। তাহলে আরেকটা হচ্ছে কি 13। আচ্ছা এখন তাহলে a ইকুয়াল টু আসলে হচ্ছে 1a, b ইকুয়াল টু আসলে হচ্ছে 36 আর c ইকুয়াল টু আসলো কত? 13। এখন বলো তো abc এর মধ্যে সবচেয়ে বড় কোনটা? 1 এ না? আরে বাপ, জি স্যার, কইলা আমার হয়ে গেল। 1 এ বড়। কোনটা বড়? বি বড়। কেমনে বুঝলাম স্যার বি বড়? আচ্ছা আমাকে বলো তো 253 বড় নাকি 199 বড়? 253। কি দেখে বুঝলা 253 বড়? মোস্ট সিগনিফিকেন্ট বিট নাম শুনছো? মোস্ট সিগনিফিকেন্ট ডিজিট নাম শুনছো? এমএসডি। একটা সংখ্যার এমএসডি যার বড় সেই হচ্ছে সবচেয়ে বড় সংখ্যা। তোমরা তো এ মানে আল্লাহ, এ মানে তো 15, তার মানে তো এটা পৃথিবীর সবচেয়ে বড় সংখ্যা হয়ে গেল। এ আছে, আরে বাপরে বাপ। কিন্তু খেয়াল করতে হবে এমএসডি যার বড়, অর্থাৎ এই যে এই বাম পাশের মোস্ট বাম পাশেরটা যার বড় সে হচ্ছে সবচেয়ে বড়।
ওটা যদি সমান হয় তাহলে তার পাশেরটা যেটা বড় সে বড়, এরকম ভাবে। এই যে এই তিনটার মধ্যে কোনটা সবচেয়ে বড়? 3 বড় না, তাহলে হচ্ছে বি সবচেয়ে বড়, তারপরে কে? এ আর সি এর মধ্যে কে বড়? এ বড়। কেমনে বুঝলাম? এ আর সি এর মধ্যে দুই পাশে 1 আছে, তার পাশেরটা কে কারটা বড়? এ বড়, কারণ এ হচ্ছে 15 আর এখানে আছে 3। তাহলে এখন আমি যখন এ আর বি বিয়োগ করব তখন এ মাইনাস বি করবো না বি মাইনাস এ করবো? বি মাইনাস এ করবো। তাহলে বি মাইনাস এ যদি করি তাহলে হচ্ছে 36 মাইনাস 1a ইকুয়াল টু কত? আমরা সরাসরি ক্যালকুলেটরে চলে যাই, এত ঝামেলাই করার দরকার নাই। ক্যালকুলেটর বের করো। তাহলে আমরা হেক্সাডেসিমালে চলে যাই। 36 মাইনাস 1a সমান হচ্ছে 1c। তাহলে একটার আনসার হচ্ছে আমার 1c। লিখতেছো? তুমি লিখতেছো না কেন? খালি দেখতেছো, কাহিনী কি? বেশি পারো না কিছুই পারো না, কোনটা বলো তো? একটা হচ্ছে কি আসলো? 1c। এরপরে a মাইনাস c, a মাইনাস c যদি করে তাহলে কত হয়? a মাইনাস c করলে কত হয়? 1a মাইনাস 1 3 ইকুয়াল টু 7। আর b মাইনাস c যদি করি 36 মাইনাস 13 সমান কত হয়? 23। এখন প্রশ্ন কিন্তু শেষ হয় নাই, ঊর্ধ্বক্রমে সাজাইতে বলছে। তিনটা যে মান আছে ঊর্ধ্বক্রমে সাজাইতে বলছেন। ঊর্ধ্বক্রমে যদি সাজাও কোনটা সবচেয়ে বড়? 23 সবচেয়ে বড়। তাহলে 23 ইজ গ্রেটার দেন 1c ইজ গ্রেটার দেন 7। এটা হচ্ছে উত্তর। বুঝতে পারছি? বিয়োগ থেকে আর কখনো প্রশ্ন আসেনি। যাদের হয়ে গেছে তারা এটার উত্তর দাও তো। এই তিনটা সংখ্যা যদি যোগ করি তাহলে কত হয়? 101011। কেমনে বুঝলি? ক্যালকুলেটরে? আরে বাপরে বাপ, সেই চালাক। ক্যালকুলেটরে না, হাতে করো। হ্যাঁ না, যোগ করবার কি? পারি না? আচ্ছা, বাইনারি যোগ কি তোমাদের শিখাইছিলাম গত ক্লাসে? 1 আর 1 যোগ করলে 10, এটা শিখাইছিলাম। আচ্ছা, বাইনারি যোগে একটা পদ্ধতি, একটা তো আমরা শিখছি হচ্ছে ওই যে ভিত্তি থেকে বিয়োগ করে। বাইনারি যোগে ওই সিস্টেম করতে গেলে অনেক সময় লাগে। তো বাইনারি যোগের ক্ষেত্রে একটা শর্টকাট মনে রাখবা, এই দুইটা জিনিস খেলে মনে রাখবা। 1 আর 1 যোগ করলে কত হয়? 10। আর 3টা 1 যোগ করলে কত হয়? 11। এটা আমাদের লাগবে, যে কমপ্লিমেন্ট পড়বো না তখন লাগবে, এই কারণে পড়াচ্ছি। তো মনে করো 1 আর 1 যোগ করলে কত হয়? এই 1 আর 1 যোগ করলে কত? 10। আর 3টা 1 যোগ করলে 11। মনে করো এই দুইটা সংখ্যা যোগ করতেছি, তাহলে 1 আর 1 যোগ করলে 10 এর 0 হাতের 1, 1 আর 1 যোগ করলে 10 এর 0 হাতের 1, 3টা 1 যোগ করলে 11 1 হাতের 1, 3টা 1 যোগ করলে 11 1 হাতের 1, 3টা 1 যোগ করলে, তো পারি নাকি? এই যোগটা বেসিক কিন্তু লাগবে না, পারলে এই পরবর্তীতে যে টপিকটা পড়াবে এটা বুঝতে পারবা না। বুঝছি? নেক্সট টপিকে যাব। এই পর্যন্ত সবাই বুঝছো? ঠিক আছে, তাহলে আমরা নেক্সট টপিকে যাই। লেখো, নেক্সট টপিক হচ্ছে কি?
চিহ্নযুক্ত সংখ্যা লেখো। জি, কার কোনো প্রশ্ন আছে? চিহ্নযুক্ত সংখ্যা। চিহ্নযুক্ত সংখ্যা আগে অনেকক্ষণ আমি কিছু কথা বলবো, এগুলা মন দিয়ে শোনো, তাহলে বেসিকটা ক্লিয়ার হয়ে যাবে। 50 একটা সংখ্যা, এগুলো লেখা লাগবে না খাতা, এটা বুঝলেই হবে। 50 একটা সংখ্যা, ডেসিমাল সংখ্যা। এটা ঋণাত্মক মান কত? -50। খুবই সহজ ব্যাপার। একটা ধনাত্মক সংখ্যাকে ঋণাত্মক যদি করতে চাই, সামনে একটা মাইনাস চিহ্ন দিয়ে দিলেই সংখ্যাটা ঋণাত্মক হয়ে যায়, তাই না? কিন্তু এগুলা ডেসিমেল, অক্টাল, হেক্সাডেসিমেল এই সংখ্যাগুলোর ক্ষেত্রে প্রযোজ্য। বাইনারি সংখ্যার ক্ষেত্রে এইভাবে কাজ করে না। তুমি 1101 রে তুমি যদি নেগেটিভ করো, মাইনাস চিহ্ন দাও, তাহলে এটা নেগেটিভ হয়ে যায় না। একটু ডিফারেন্ট। কারণ হচ্ছে কম্পিউটারের ভিতরে আমরা ব্যবহার করি ডেসিমেল সংখ্যা, আমরা যোগ বিয়োগ গুণ ভাগ সবই করতে পারি। কিন্তু কম্পিউটারের ভিতরে মাইনাস চিহ্ন বোঝানোর মতো কোনো সার্কিট নেই। কম্পিউটার বুঝে শুধুমাত্র 0 আর 1। তাহলে তোমার এমন একটা প্রসেস আবিষ্কার করতে হবে, এমন একটা প্রসেস বানাইতে হবে যে প্রসেসে মাইনাস চিহ্নটাকেও 0 1 দ্বারা প্রকাশ করা যায়। কথা কি বুঝতে পারছি? তো ওই কনসেপ্ট থেকেই তৈরি হলো চিহ্নযুক্ত সংখ্যা। এখন চিহ্নযুক্ত সংখ্যার প্রয়োজনীয়তাটা কেন আসলো? চিহ্নযুক্ত সংখ্যার প্রয়োজনীয়তা আসলো এই কারণে যে 50 আর 10 কিভাবে যোগ করে কম্পিউটার, এটা আমরা একটু বুঝি আগে। 50 আর 10 যোগ করে উত্তর কত হয়? 60 হয়। আমাদের ক্যালকুলেটর দিয়ে চিন্তা করো, তাহলে আরো ক্লিয়ার হবে। 50 চাপ দিলা, প্লাস চিহ্ন চাপ দিলা, 10 চাপ দিলে ইকুয়াল চিহ্ন চাপ দিলা, আমাদের সামনে মনিটরে কত আসতেছে? 60 আসতেছে না? নাকি বাইনারি সংখ্যা আসে? 60 আসে না? কম্পিউটার আর ক্যালকুলেটর কিন্তু সেম মেকানিজমে কাজ করে। তাহলে ভিতরে কাজটা কিভাবে হইতেছে? এই 50 বাইনারি, 50-এর একটা বাইনারি মান আসতেছে, একটা 50-এর বাইনারি মান আসতেছে, একটা 10-এর বাইনারি মান আসতেছে। তো ইন্টারনালি এই দুইটা সংখ্যা কি হইতেছে? যোগ হইতেছে। তো যোগফল ধরো আসলো, একটা সংখ্যা আসলো 60। কারণ এটা কি মনিটরে দেখায়? এইখান থেকে আবার এটা কিসে কনভার্ট হয়? ডেসিমেলে কনভার্ট হয়ে 60 হয়ে যায়। তাহলে দুইটা তিনটা ঘটনা ঘটতেছে। 50 বাইনারি হচ্ছে, 10 বাইনারি হইতেছে, যোগফলটা কিসে হইতেছে? বাইনারিতে না? বাইনারিতে যোগ হইতেছে, যোগফল যেটা সেটা আবার কনভার্ট হয়ে যেতেছে কিসে? ডেসিমেলে। এই মেকানিজমটা হইতেছে। এখন আমরা একটা জিনিস খেয়াল করে দেখো, একটা ডেসিমেল সংখ্যা, 23, এটাকে আমি বাইনারি করব। বাইনারিতে চাপ দিলাম, কত আসলো? 10। আসলে কি 1011 আসছে? খেয়াল করে দেখো, সামনে অনেকগুলো 0 আসছে। ওয়াই? কোনো একটা রিজন তো আছে। এগুলা আগের যুগের ক্যালকুলেটর। নতুন কোনটা? এটা 100। 100 তো আগের যুগেরই ক্যালকুলেটর। নতুন মডেল হচ্ছে এই যে এগুলা 991, 900, এগুলোর সামনে কি আসছে? অনেকগুলো 0 আসছে না? হিসাব করে দেখি তো কয়টা 0? 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 32 8 এই টাইপের 0। এই টাইপ মিলানোর জন্য সামনে কি থাকবে? 0 থাকবে। আমি যদি এটাকে হেক্সাডেসিমেলে কনভার্ট করি, কত হয়? সামনে 0 আসছে না? কয়টা 0 আসছে? 1 2 3 4 5 6 7 8টা, মানে 8টা ঘর হয়েছে না? তাহলে যে সামনে 0 গুলো আসতেছে, এগুলোর পিছনে একটা কারণ আছে। কারণটা হচ্ছে ক্যালকুলেটর বা কম্পিউটার ক্যালকুলেশন করার জন্য যখন একটা সংখ্যাকে কনভার্ট করে, তখন কনভার্ট করে একটা মেমোরিতে রাখে, দ্য ফাস্টেস্ট মেমোরি। এটাকে বলা হয় রেজিস্টার। মেমোরিটার নাম কি? রেজিস্টার। এই রেজিস্টার সর্বনিম্ন হয় হচ্ছে 8 বিট, এরপরে 16 বিট, 32 বিট এইভাবে হয়। ঠিক আছে? তো আলটিমেটলি যখন তুমি 4 আর 8 যোগ করার জন্য ক্যালকুলেটরকে দিতেছো, তখন ও যখন 4কে বাইনারি করতেছে, তখন 4-এর বাইনারি কত? 100 না? কিন্তু ও কিন্তু এইভাবে স্টোর করতেছে না। ও স্টোর করতেছে কিভাবে? 100 সামনে আরো কি লাগাই দিতেছে? 5টা 0 লাগায় 8টা মিল করতেছে। দেখছো না? 8টা বানাইছে না? সামনে 0 লাগায়। আবার 8কে যখন বাইনারি করতেছে, তখন 8-এর বাইনারি হচ্ছে কি 1, 3টা 0। তো কি করতেছে? সামনে 4টা 0 দিতেছে। 4টা 0 কেন দিতেছে? ইচ্ছা করে দিতেছে না তো। সামনের ঘরগুলো তো খালি ফাঁকা থাকবে না? ফাঁকা না থাকলে কি থাকবে? 0 থাকবে। মানে একটা মেমোরি হচ্ছে এরকম ঘর ঘর থাকে, বুঝছো? 8 বিট রেজিস্টার এরকম 8টা ঘর থাকে। তো 8টা ঘরের মধ্যে এই যে 3টা ঘর ফিল আপ করলা, তো সামনের 5টা ঘর কি থাকবে?
জিরো দ্বারা পূরণ থাকবে, ওই জিরোগুলোই শো করতেছে ক্যালকুলেটর, বুঝতে পারছো? অটোমেটিকলি জিরো দ্বারা পূরণ করে নেয় যদি ঘরে কিছু না থাকে। তো এইভাবে হচ্ছে ক্যালকুলেটর বা কম্পিউটার একটা সংখ্যাকে বাইনারি করে মেমোরিতে বা রেজিস্টারে স্টোর করে। তো এটা হচ্ছে 1 নাম্বার বেসিক। নাম্বার 2 হইতেছে কম্পিউটার বা ক্যালকুলেটরের ভিতরে বিয়োগ করার কোনো সার্কিটই নেই। কম্পিউটার বা ক্যালকুলেটরের ভিতরে যোগ করার একটা সার্কিট আছে, যে সার্কিটের নাম অলরেডি তোমরা শুনছো না? হাফ এডার ফুল এডার নাম তো শুনছো সবাই। এনকোডার ডিকোডার নাম শুনছো? এই এনকোডার সার্কিটটাই কি করতেছে, যে এই কাজটা করতেছে, ডেসিমেলকে বাইনারি করতেছে। এনকোডার কি করতেছে, 8কে বাইনারি করতেছে। তো 8 আর 4 যোগ হওয়ার পরে কত হয়? এটা হয়। এটা কি একটা বাইনারি সংখ্যা না? এটাকে ডেসিমেল করে 12 বানাইতেছে কে? ডিকোডার। আর এই যে মাঝখানের যোগটা, এই যোগটা কি করতেছে? অ্যাডার। তাহলে কেন 3.2 এনকোডার ডিকোডার হাফ এডার ফুল এডার আছে, বুঝতে পারছো? এই কাজটা কে করতেছে? এমন কোন সার্কিট কি 3.2 এ পড়ছো যেটা বিয়োগ করে? পড়ছো? যদি থাকতো তাহলে পড়তা। এমন কোন সার্কিটই নাই যেটা হচ্ছে বিয়োগ করতে পারে। একটাই সার্কিট আছে, সেটা হচ্ছে যোগের কাজ করে। তাই কিন্তু ক্যালকুলেটর কি আমাদের এই আউটপুট দেয় না? এই জিনিসের ক্যালকুলেশন কি ক্যালকুলেটর করতে পারে না? পারে তো। তাহলে কোনো না কোনো ওয়েতে পারতেছে। কিভাবে পারতেছে? পারতেছে হচ্ছে এইভাবে 12 - 8। এইটা, এই কমান্ডটা যখন আমরা দিতেছি, ও ইন্টারনালি কি করতেছে, এই ক্যালকুলেশনটাকে এটা বানায় ফেলতেছে। ঠিক আছে? তো এখনো কি করবে? দুইটা সংখ্যাকে বাইনারি করবে। দুইটা সংখ্যাকে বাইনারি করতেছে কিভাবে? 12কে বাইনারি করতেছে, -8কে বাইনারি করতেছে। 12কে বাইনারি করা তো আমরা শিখছি এই পুরা ক্লাস ধরে। -8কে বাইনারি করা আমরা শিখিনি, আমরা শিখবো। তো কি করতেছে? 12কে বাইনারি করতেছে, -8কে বাইনারি করে দুইটা যোগ করে দিতেছে। তো ও করতেছে যোগ, কিন্তু আমরা পাইতেছি কিসের ফলাফল? বিয়োগের ফলাফল। ক্লিয়ার? কিভাবে ইন্টারনাল মেকানিজমটা কি বুঝতে পারছি? তো এখন আমাদের শিখতে হবে যে মাইনাস সংখ্যার বাইনারি কিভাবে বের করে। প্লাস সংখ্যার বাইনারি তো আমরা বের করতে পারি। ধনাত্মক সংখ্যার বাইনারি নরমালি কম্পিউটার বা ক্যালকুলেটর করে, যেটা আমরা অলরেডি শিখছি। 1 to 4 8 দিয়ে শিখছি, আমরা ভাগ পদ্ধতি দিয়ে শিখছি, তাই না? 2 দিয়ে ভাগ করে করে বাইনারি করা, তারপরে যে 1 to 4 8 এইভাবে বাইনারি করা করছি না? তারপর অক্টালকে যখন আমরা বাইনারি করছি, ডিজিট পদ্ধতি শিখছি, যেমন 2 4 যদি অক্টাল সংখ্যা হয়, এটাকে বাইনারি করা 1 0 0, এটা হয় হচ্ছে 0 1 0, এগুলা এইভাবে বাইনারি করা শিখছি না? এখন -8কে বাইনারি করা বা মাইনাস সংখ্যাকে বাইনারি করতে গেলে কম্পিউটার বা ক্যালকুলেটর 3টা পদ্ধতি ব্যবহার করে না, করতো। 1 নাম্বার পদ্ধতি নাম, এখান থেকে লেখা শুরু করো। দেখো, একটি ঋণাত্মক সংখ্যার বাইনারি নির্ণয়ের জন্য ও বাইনারি করার জন্য 3টি পদ্ধতি রয়েছে। 1 নাম্বার হচ্ছে প্রকৃত মান গঠন, 2 নাম্বার হচ্ছে 1-এর পরিপূরক, 3 নাম্বার হচ্ছে 2-এর পরিপূরক। এই 3টা পদ্ধতি আছে। 1 নাম্বার হচ্ছে প্রকৃত মান গঠন, 2 নাম্বার হচ্ছে 1-এর পরিপূরক এবং 3 নাম্বার হচ্ছে 2-এর পরিপূরক। 1-এর পরিপূরকের ইংলিশ হচ্ছে 1's কমপ্লিমেন্ট, 2-এর পরিপূরকের ইংলিশ হচ্ছে 2's কমপ্লিমেন্ট এবং প্রকৃত মান গঠনের ইংলিশ হচ্ছে সাইন ম্যাগনিটিউড ফর্ম। খুবই ফালতু একটা পদ্ধতি। তো এখন আমি তোমাদের যে প্রশ্নের উত্তরটা দিব সেটা হচ্ছে, কেন 2-এর পরিপূরক ব্যবহার করা হয়, আগের 2টা কেন করা হয় না, বা 2-এর পরিপূরক কেন ভালো, 2-এর পরিপূরকের প্রয়োজনীয়তা কি, 2-এর পরিপূরক ব্যাখ্যা করো, আছে না? এই টাইপের অসংখ্য খ নাম্বার প্রশ্ন আসে। সবগুলোর উত্তর এখন আমার কথাতে পাওয়া যাবে, ওগুলো খাতায় লিখতে হবে না, বিভিন্ন বই আছে। বেসিকটা মাথায় থাকলে উত্তর এমনি লিখতে পারবে। বেসিকটা দেখো, প্রকৃত মান গঠন কিভাবে আগে কাজ করে আমরা দেখি। এখানে লেখো এইভাবে খাতার, প্রকৃত মান গঠন, মাঝখানে লেখা হচ্ছে 1-এর পরিপূরক বা 1's কমপ্লিমেন্ট, আর এখানে লেখা হচ্ছে 2's কমপ্লিমেন্ট। এই চ্যাপ্টারে সবচেয়ে কঠিন টপিক কি জানো? এই চ্যাপ্টারের সবচেয়ে কঠিন টপিক বলো তো?
রূপান্তর আর কিছু না। কেউ যদি রূপান্তর করতে পারে বাকি কোনো টপিক ওর কাছে কোনো সমস্যাই না। রূপান্তরটাই সবচেয়ে টাফ। এখন পর্যন্ত আমি শিওর এখনও অনেকের রূপান্তর মাথায় মানে প্যাচ লাগে যে এটা রূপান্তর কেমনে, এটা রূপান্তর কেমনে। আসে না যে একটা কনফিডেন্স যে কোনো সংখ্যা রূপান্তর দিলাম পারবো, ওই কনফিডেন্স এখন অনেকের আসে নাই। আসবে, পরীক্ষা দিলেই আসবে। প্রকৃত মান গঠন লিখছো? আচ্ছা, তো মনে রাখবা যে কোনো একটা ধনাত্মক সংখ্যার বাইনারি তো নরমালি নির্ণয় করা যায়। ঋণাত্মক সংখ্যার বাইনারি নির্ণয় করার জন্য তোমার আগে জানতে হবে ধনাত্মক সংখ্যার বাইনারি কত। এছাড়া তুমি ঋণাত্মক সংখ্যার বাইনারি বের করতে পারবা না। মানে ওই সংখ্যাটার, ওই ঋণাত্মক সংখ্যাটার ধনাত্মক মানের বাইনারি কত সেটা আগে তোমার জানতে হবে। অর্থাৎ আমি যদি -12 বাইনারি করতে চাই, আমাকে আগে কি জানতে হবে? 12 বাইনারি কত, নিলে পারবো না বাইনারি করতে। যেটাই তুমি, যে পদ্ধতি তুমি ব্যবহার করো না কেন, তোমার আগে ধনাত্মক মানের বাইনারি জানতেই হবে, নাহলে পারবা না। তো আমরা ধরো কথার কথা -12 বাইনারি কত, -12 একটা ডেসিমেল সংখ্যা, এর বাইনারি কত আমরা বের করতে চাইতেছি। কারণ প্রকৃত মান গঠন বলতেছে যে আগে 12 বাইনারি কত লিখে ফেলি। 1100 না, 1100। 1100 আবার কি বেটা, 1100 হচ্ছে 12 বাইনারি, তাই না? আচ্ছা, তো কম্পিউটার যখন বাইনারি করে তখন কিভাবে স্টোর করে? সামনে কি হবে? আরো 4টা অতিরিক্ত জিরো অ্যাড করতে হবে। 4টাই কেন স্যার? আরো বেশি অ্যাড করলে সমস্যা কি? বেশি অ্যাড করতে পারো, ঠিক আছে। এটা তো আমার 8 বিট মেমোরিতে এইটা যেতেছে, আমি কেন শুধু 16 বিট মেমোরি ব্যবহার করবো? চাইলে ব্যবহার করতে পারো, ভুল হবে না। কিন্তু 8 বিট এইটা যেতে আমি কেন এতগুলো জিরোতে ডিজিট বাড়াবো? দরকার আছে? আমার এত সময় নাই। আচ্ছা, -12 বলতেছে যে প্রকৃত মান বলতেছে তুমি যদি 12 থেকে -12তে আসতে চাও তাহলে জাস্ট ছোট্ট একটা কাজ করতে হবে, এই যে এই বিটটাকে 1 করে দিতে হবে। অর্থাৎ এই যে 8 নাম্বার যে বিটটা, অর্থাৎ 8 বিট রেজিস্টারের 8 নাম্বার বিট, 16 বিট রেজিস্টারের 16 নাম্বার বিট, 32 বিট রেজিস্টারের 32 নাম্বার বিট, অর্থাৎ রেজিস্টারের লাস্টের যে বিটটা আছে সেই বিটটাকে 0 থেকে খালি 1 করে দাও, বাকিগুলো যা আছে তাই রাখো, এটাই মাইনাস হয়ে যাবে। এবং এই বিটটাকে বলা হচ্ছে কি বিট? সাইন বিট। বাকি সবগুলো বিটকে বলা হয় নাম্বার বিট বা সংখ্যাসূচক বিট। এই বিটটাকে বলা হয় হচ্ছে সাইন বিট। এখন আমি বললাম না একটা ফালতু সিস্টেম। কেন বলছি এটা ফালতু সিস্টেম? দেখো, এটার কোনো ভিত্তি নাই, এই পদ্ধতির কোনো ভিত্তি নাই। কিছু একদল পাগল সায়েন্টিস্ট এসে এই পদ্ধতি বাইর করছে, যেটা কোনো কাজে লাগে না। পরে মন চাইলো, আসে না যে মন চাইছে ঘুম থেকে উঠে এসে বলে দিল, এরকম কোনো ক্যালকুলেশন নেই। দেখো কেন, এটা তোমাদের মতো গাধা মানুষও এটা বুঝতে পারবে। দেখো, 4টা 0, 1100, -12, 1 1 2 3। আপনি কিছু বলবেন? তো যেটা বলতেছিলাম যে কেন এটা খারাপ সিস্টেম, দেখো কি 0 1100। এখন একটা ধনাত্মক সংখ্যা আর একটা ঋণাত্মক সংখ্যা যদি যোগ করি, যোগফল কি আসা উচিত? 0 আসা উচিত না? এখন এই ধনাত্মক সংখ্যার বাইনারি আর ঋণাত্মক সংখ্যার বাইনারি যদি যোগ করি একই জিনিস, তাহলে যোগফল কি 0 0 0 0 0 0 এগুলো আসার কথা না? কিন্তু এত 0 0 আসে নাকি? 1 1 10 0 হাতের 1 3 যোগ করলে 11 1 হাতের 1 1 0 0 0 1। এটা কি হইলো? হইল না। বুঝছে? আচ্ছা, আবার যদি চিন্তা করি এটা কি, এটা কত বাইনারি বলো তো? তো 0 বাইনারি না? এখন এই বিটটা যদি আমি 1 করে দিই তাহলে এটা কি হয়ে যাবে? -0 বাইনারি। এটা +0 -0, +0 আর -0 বলতে কিছু আছে? তাহলে এটা কি ঠিক হইলো? এটা একটা আজাইরা পদ্ধতি, এটা যেটা আমাদের জাস্ট জানলেই হবে। এখান থেকে কোনো অঙ্ক বা এখান থেকে কোনো সিস্টেম আসবে না। তাহলে যদি এরকম প্রশ্ন আসে যে 2 এর পরিপূরক কেন ভালো, এটার মধ্যে এই যে এটা একটা কারণ যে প্রকৃত মান গঠনের ক্ষেত্রে আমরা দেখলাম ধনাত্মক সংখ্যা ঋণাত্মক সংখ্যার যোগফল 0 আসতেছে না, এবং +0 এবং -0 আলাদা আলাদা বাইনারি আসতেছে, যেটার বাস্তবে বা সংখ্যা রেখায় কোনো অস্তিত্ব নাই। লিখতে পারবো না? গেল। এবার আসো ওয়ান্স কমপ্লিমেন্ট। ওয়ান্স কমপ্লিমেন্ট কি বলতেছে যে 12 বাইনারি, -12 বাইনারি জানতে হলে তোমাকে আগে জানতে হবে 12 বাইনারি কত। তাহলে 12 বাইনারি হচ্ছে এইটা। তো বুঝতে পারছি। তাহলে ওয়ান্স কমপ্লিমেন্ট বলতেছে -12 হবে ধনাত্মক সংখ্যার যে বাইনারিটা আসছে এটার জিরোগুলা প্রত্যেকটা 0 1 হয়ে যাবে এবং প্রত্যেকটা 1 0 হয়ে যাবে, অর্থাৎ 1 1 1 1 0 0 1 1। ঠিক আছে? তো এখন একের পরিপূরক কি ভালো পদ্ধতি কিনা আমাদের বুঝতে হবে। তো একের পরিপূরক কি ভালো পদ্ধতি? দেখি 12 আর -12 যদি যোগ করি একের পরিপূরক দিয়ে তাহলে কি হয়? 1 1 1 1 1 1 1 1 হইল 0 হইছে 0। তোমরা বুঝতেছো না এটা 0 হইছে। কেমনে 0 হইছে?
এটা তো জিরোর বাইনারি, তাহলে এটা কি এই একের বাইনারি, এটা মাইনাস জিরোর বাইনারি, এটা প্লাস জিরো, এটা মাইনাস জিরো, তাহলে এটাতেও কিন্তু প্লাস জিরো মাইনাস জিরো আলাদা আলাদা অস্তিত্ব থাকলো, হয়েছে দুইটার যোগফল মাইনাস জিরো আসছে আর কি, তাই না? জিরো আসছে মাইনাস জিরো আসছে আর কি, কিন্তু এটাও একটা ভালো পদ্ধতি না, মোটামুটি ভালো আর কি বলা যায়। এটার একটু ভালো করছে, এটাতে হচ্ছে জিরো আসছে কিন্তু এটাতেও প্লাস জিরো মাইনাস জিরো আলাদা আলাদা অস্তিত্ব আছে, এই কারণে এটাও আমাদের গ্র্যান্টেড কোনো পদ্ধতি হবে না। এই পদ্ধতি এখন আর ব্যবহার করা হয় না, একের পরিপূরক পদ্ধতিতে ঋণাত্মক আর বের করা হয় না। পরবর্তীতে সর্বশেষ এবং সবচেয়ে পারফেক্ট এবং সবচেয়ে ভুলমুক্ত ত্রুটিমুক্ত যে পদ্ধতিটা সেটা হচ্ছে টুস কমপ্লিমেন্ট। টুস কমপ্লিমেন্ট পদ্ধতি কি বলতেছে, তুমি আগে 12 এর বাইনারি বের করো, তারপরে কি করতে হবে, ওয়ান্স কমপ্লিমেন্ট। আচ্ছা করলাম ওয়ান্স কমপ্লিমেন্ট, এরপরে 12 এর ওয়ান্স কমপ্লিমেন্ট করো, 12 এর একের পরিপূরক, 12 এর একের পরিপূরক কত, 1 1 1 1 0 0, তার সাথে 1 যোগ করো, তার সাথে 1 যোগ করলে কত হয়, 1 আর 1 দশের শূন্য হাতের 1, 1 আর 1 দশের শূন্য হাতের 1, এটাই হচ্ছে মাইনাস 12 2 এর পরিপূরকে, 2 এর পরিপূরকে, অর্থাৎ 2 এর পরিপূরক বের করার নিয়ম কি, তুমি ধনাত্মক সংখ্যাকে আগে 1 এর পরিপূরক করবা, তার সাথে 1 যোগ করলেই কি বের হয়ে যাবে, 2 এর পরিপূরক বের হয়ে যাবে, এবং এই 2 এর পরিপূরকে কোনো ধরনের ভুল নাই। আমরা চাইলে প্রমাণ করতে পারবো। প্রমাণ করার আগে আমরা যদি কখনো আমাদের হাতে সময় থাকে মাত্র 2 মিনিট, ঠিক আছে, 3 ঘন্টা শেষ হতে মাত্র 2 মিনিট বাকি, কিন্তু আমার একটা ঘ নাম্বারের প্রশ্ন বাকি আছে, সেটা হচ্ছে এই যে এই প্রশ্নটা 2 এর পরিপূরক দিয়ে পার্থক্য নির্ণয় করো। তাহলে কিভাবে আমরা 2 মিনিটে এটা সলভ করব, এই 12 এর একের পরিপূরক কইরা তার সাথে 1 যোগ করে 2 এর পরিপূরক বের করার আমার আসলে সময় নেই। আমি চাচ্ছি যে যেভাবে ধনাত্মক সংখ্যা 12কে সরাসরি প্রকৃত মান গঠন করে -12 করা গেছে, যেভাবে ওয়ান্স কমপ্লিমেন্টে 12কে সরাসরি -12 করা গেছে, সেভাবে আমি চাচ্ছি 2 এর পরিপূরক 12কে সরাসরি -12 করা যাক, অর্থাৎ এইখান থেকে আমি সরাসরি যেন এইখানে আসতে পারি, এই অংশটুকু আমি করতে চাচ্ছি না। এই অংশটুকু না করে আমি এখানে আসবো কিভাবে, সেটার শর্টকাটটা হচ্ছে যে তুমি দেখবা ধনাত্মক যে সংখ্যাটা সেটার ডান পাশ থেকে, অর্থাৎ এই সাইড থেকে প্রথম ওয়ানটা কোথায় আছে, প্রথম ওয়ানটা কয় নাম্বারে আছে, 3 নাম্বারে আছে। তাহলে এই 3টা ডিজিটকে আমরা অপরিবর্তিত রাখবো, যা আছে তাই থাকবে, অর্থাৎ 1 0 0 থাকলো, বাকিগুলা চেঞ্জ করে দিব, অর্থাৎ 1টা 0 হয়ে যাবে, এই 4টা 0, 4টা 1 হয়ে যাবে। দেখো তো এটা কি সেম জিনিস আসছে না? আমি আবার ক্লিয়ার করি, সব সময় 3টা ডিজিট না, কিন্তু ডান পাশ থেকে প্রথম 1 পাওয়া পর্যন্ত, সেটা তুমি 2 নাম্বারেও পাইতে পারো, সেটা তুমি 5 নাম্বারেও পাইতে পারো, সেটা তুমি শুরুতেও পাইতে পারো। ডান পাশ থেকে প্রথম 1 খুঁজে পাওয়া পর্যন্ত অপরিবর্তিত থাকবে, বাকিগুলা চেঞ্জ হয়ে যাবে। তাহলে ধনাত্মক থেকে সরাসরি আমি 2 এর পরিপূরক পেয়ে যাব। বুঝতে পারি নাই? আমি আরেকটা এক্সাম্পল দিই, তাহলে আরো ক্লিয়ার হয়ে যাবে। ধরো একটা সংখ্যা আছে 1 0 1 1, এটার সামনে আমি 4টা 0 দিলাম, কারণ এটার আমি সরাসরি 2 এর পরিপূরক করতে চাইলে উত্তরটা কি হবে বলতো, 1 1 1 1 0 1 0 1। কেমনে হইলো স্যার? হইলো কিভাবে, প্রথমেই তো পেয়ে গেছি 1, তাহলে শুধু এটা অপরিবর্তিত আছে, বাকিগুলা চেঞ্জ হয়ে গেছে। ক্লিয়ার? আচ্ছা, এখন যদি আরেকটা থাকে হচ্ছে 0 0 0 0 0 1 0 1 0, বেশি হয়ে গেছে, একটা বেশি হয়ে গেছে। আচ্ছা, তাহলে এটা কি হবে, কোনটা, এই দুইটাকে অপরিবর্তিত রাখতে হবে, পরে বাকিগুলা সরাসরি করতে পারছি। তাইলে সরাসরি করার সিস্টেমটা বুঝতে পারছি, এটা হচ্ছে সরাসরি ধনাত্মক সংখ্যা থেকে 2 এর পরিপূরক করার সিস্টেম। কিন্তু আমরা পরীক্ষার হলে যদি আমাদের হাতে সময় থাকে পর্যাপ্ত, তাহলে আমরা 1 এর পরিপূরক করেই করব, যদি আমার হাতে সময় না থাকে তখন আমরা সরাসরি 2 এর পরিপূরক বের করব। বুঝতে পারছি? এটা অথেন্টিক পদ্ধতি। তারপরে হচ্ছে এটা করতে আমি সাজেস্ট করি না বিপদে না পড়লে, কারণ হচ্ছে যে যেহেতু নর্মস বা কালচার, আইসিটি পড়ানোর সময় হচ্ছে কালচারও চিন্তা করতে হয়, যেটা সঠিক সেটাও চিন্তা করতে হয়, যেটা মার্কেটে চলে, সোজা কথা।
মার্কেটে চলে হচ্ছে একের পরিপূরক করে তার সাথে এক যোগ করে করার সিস্টেমটাই মার্কেটে চলে, তোমরা ওইভাবেই চলবা, ঠিক আছে? তো কিভাবে আগে ধনাত্মক সংখ্যাকে একের পরিপূরক করব, তার সাথে এক যোগ করে তারপর 2 এর পরিপূরক করব, এটাই হচ্ছে সিস্টেম। তো এখন আমরা 3টা পদ্ধতি বুঝতে পারছি। 2 এর পরিপূরক যে কারেক্ট এবার সেটা আমরা দেখি। 1 0 1 0 1 1 0 1 এটা হচ্ছে কি ধনাত্মক সংখ্যা, ধরি একটা ধনাত্মক সংখ্যা হইতে পারে না, সরি, 0 0 0 0 1 0 1 1 এটা একটা ধনাত্মক সংখ্যা। এটা 2 এর পরিপূরক যদি করি কত হয়? 1 0 1 0 1 1। এটা তো এটা হচ্ছে ধনাত্মক সংখ্যা, এটা কি সংখ্যা? ওইটারই ঋণাত্মক মান। তাহলে এই দুইটা যদি যোগ করি কত হয়? 1 আর 1 দশের শূন্য হাতের 1, 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 দশের শূন্য হাতের 1, দশের শূন্য হাতের 1, দশের শূন্য হাতের 1। স্যার এখানে তো একটা 0 এসে পড়লো, 1 এসে পড়লো, এখানে 1 আসে নাই। এই 1 কে অ্যাকসেপ্ট করবে না, কারণ মেমোরি সাইজ যখন ফুল হয়ে যায় তখন কি নতুন ডাটা ঢোকাইতে পারবো না। এই দিক থেকে মেমোরিতে ঢোকানো শুরু করছে, 1টা 2টা 3টা 4টা 5টা 6টা 7টা 8টা মেমোরি ফুল হয়ে গেছে না? তো এটা কি করবে? এই তো এটারে বমি করে দিবে, ওভারফ্লো। ক্যারি বিট না, এটার নাম ক্যারি বিট না, এটার নাম হচ্ছে ওভারফ্লো বিট। মা বের করে দাও। তো এটাকে বের করে দিলে বাকি কি থাকতে? সব 0 থাকতেছে না? তাহলে কি ধনাত্মক আর ঋণাত্মক সংখ্যার যোগফল 0 আসছে না? আচ্ছা গেল 1 নাম্বার প্রবলেম সলভ। 2 নাম্বার প্রবলেম সলভ করে দেখি। মনে করো 0 0 0 0 0 0 0 0 এটা হচ্ছে +0, তাই তো? +0 বাইনারি। এটার মাইনাস করো তো, মাইনাস করলে কত হয় বলো তো? সামনে কেন 1 হবে? ধর বেটা 2 এর পরিপূরকের মাধ্যমে ঋণাত্মক করতে বলছি আমি। কেন চেঞ্জ হবে না? আমি কি বলছি 2 এর শর্টকাটে যদি 2 এর পরিপূরক করে ডান পাশ থেকে প্রথমে 1 খুঁজে পাবেন তো অপরিবর্তিত, ডান পাশ থেকে তো সারাদিন খুঁজলেও কি 1 পাবা না, তাহলে কি কোনো মানে পরিবর্তন হবে? তাহলে যা আছে পুরাটাই অপরিবর্তিত থাকবে। কি বুঝতে পারছি? তার মানে এটা যদি +0 বলি, যদি -0 বাইর করতেও চাই, উত্তর কি আসবে? এটাই আসবে, অর্থাৎ +0 আর -0 এর মানের কোনো মানে পরিবর্তন নেই। অর্থাৎ দুইটা ক্ষেত্রেই আমরা কি 2 এর পরিপূরক দিয়ে কারেক্ট জিনিস পাইছি না? অর্থাৎ 2 এর পরিপূরকই হচ্ছে একমাত্র কারেক্ট, বাকি দুইটা ইনকারেক্ট। বুঝতে পারছি? এবার 2 এর পরিপূরক দিয়ে কি ধরনের প্রশ্ন আসে সেখান থেকে আমরা একটা প্রশ্ন সলভ করব। দেখো টাইপ 1 ক্যাটাগরির প্রশ্ন হচ্ছে 50 ও 20 পার্থক্য কত তা 2 এর পরিপূরকের মাধ্যমে নির্ণয় করো। তোমাদের তো শুক্রবারও পড়া আছে না? শুক্রবারও পড়া আছে। শুক্রবার তোমরা 1 ঘন্টা আগে পড়ো, 1 ঘন্টা আগে না, শুক্রবারে তোমরা আলাপ করতেছি, আলাপ করে আগে এটা বুঝাই দিই। 50 ও 20 পার্থক্য কত? 2 এর পরিপূরকের মাধ্যমে নির্ণয় করো। ছোটটাকে কমপ্লিমেন্ট করতে হয় এইভাবে, কেউ শিখছিলা? আচ্ছা গুড। 20 ও 50 পার্থক্য, এখানে কোনটাকে করতে হবে কমপ্লিমেন্ট? 20 না 50? 20 কে। গুড। 20 - 50, এখানে কোনটাকে করতে হবে কমপ্লিমেন্ট? 20 কে। বুঝতেছি না। আচ্ছা এবার বুঝো। তাহলে আগে যা পড়ছিলা এগুলো সব ভুলে যাও, এবার আমি যেটা বুঝাচ্ছি সেটা বুঝো।
50 কে নরমালি পরিপূরক 50 এর ঋণাত্মক কত -50 তাই না তাহলে 50 এর ঋণাত্মক মান কত -50 বলো 50 এর ঋণাত্মক মান কত -50 বাইনারির ক্ষেত্রে ঋণাত্মক শব্দটা ব্যবহার করা হয় না বাইনারির ক্ষেত্রে খুব ভালো করে বুঝো বাইনারির ক্ষেত্রে ঋণাত্মক শব্দটা ব্যবহার করা হয় না বাইনারির ক্ষেত্রে ঋণাত্মক শব্দটার পরিবর্তে যে ওয়ার্ডটা ব্যবহার করে সেটাকে বলা হয় পরিপূরক বুঝতে পারছি বা কমপ্লিমেন্ট আমি যদি বলি 20 এর কমপ্লিমেন্ট কত তার মানে কি বুঝাইছি 20 -20 আমি কি বুঝাইছি -20 বুঝাইছি না 20 এর কমপ্লিমেন্ট কত -20 50 এর কমপ্লিমেন্ট কত -50 1101 একটা বাইনারি সংখ্যা এটার কমপ্লিমেন্ট কত এটার মাইনাস মানটা তাই না আচ্ছা একটা ধনাত্মক সংখ্যার বাইনারি বের করতে নরমালি যেটা আমরা শিখছি একটা ঋণাত্মক সংখ্যার বাইনারি বের করতে কমপ্লিমেন্টের মাধ্যমে কি বুঝছো না বুঝো নাই একটা ধনাত্মক সংখ্যার বাইনারি বের করতে কিভাবে নরমালি একটা ঋণাত্মক সংখ্যার বাইনারি বের করতে কিভাবে কমপ্লিমেন্টের মাধ্যমে এটা তো বুঝছো নাকি এইবার 50 আর 20 এর পার্থক্য কত তাহলে 50 মাইনাস 20 এটাই তো 50 আর 20 এর পার্থক্য নাকি এটাকে কি লেখা যায় 50 প্লাস লেখা যায় কিনা তাইলে এটার বাইনারি করব কি নরমালি এটার বাইনারি করব কিসের মাধ্যমে কারণ কি এটা তো ঋণাত্মক সংখ্যা কি এটা নাকি এটা 20 তাহলে এটাকে বাইনারি করব নরমালি ওই যে 1248 বা 2 দিয়ে ভাগ করে বাইনারি করব আর এটাকে বাইনারি করব কিসের মাধ্যমে কমপ্লিমেন্টের মাধ্যমে ওইটা হিসাব পরে অক্টাল মক্টাল ওগুলা কোনটাতে কনভার্ট করতে হবে পরে এটাকে বাইনারি করতে হবে কিসের মাধ্যমে কমপ্লিমেন্টের মাধ্যমে এবার যদি আমি বলি 20 -50 এটাতে কি লেখা যায় 20 প্লাস -50 তাহলে এটাকে বাইনারি করতে হবে কিভাবে আর এটাকে বাইনারি করতে হবে তাহলে এনে কি আমি ছোটটারে কমপ্লিমেন্ট করলাম তাহলে ছোটটারে কমপ্লিমেন্ট করতে এটা কেন শিখছো আচ্ছা গেল এখন একটা উত্তর হচ্ছে -20 -50 এখন একটা প্রশ্ন হচ্ছে -20 -50 এখন এটারে কিভাবে লেখা যায় -20 প্লাস -50 তাহলে এখানে কমপ্লিমেন্ট করতে হবে কোনটারে ছোটটারে নাকি কোনটা কোনটাকে -50 কে তাহলে কি বোঝাইলাম এখন বেটা হ্যাঁ এটা একটা ঋণাত্মক সংখ্যা তাহলে কয়টা কমপ্লিমেন্ট কোনটারে কমপ্লিমেন্ট করতে হবে দুইটাকে কমপ্লিমেন্ট করতে হবে বুঝতে পারছো যেটা ঋণাত্মক সংখ্যা সেটাকে কমপ্লিমেন্ট করতে এই ক্ষেত্রে যেহেতু দুইটাই ঋণাত্মক সংখ্যা দুইটাকে কমপ্লিমেন্ট করতে হবে কারণ কমপ্লিমেন্ট ছাড়া ঋণাত্মক সংখ্যার বাইনারি তো বের করতে পারবা না আর বাইনারি বের করা ছাড়া কি দুইয়ের পরিপূরকের মাধ্যমে যোগ করতে পারবা না বুঝতে পারছি তো আমরা কয়েকটা ক্যাটাগরির অঙ্ক করব যেগুলো এই পর্যন্ত টেস্ট পেপারে আসছে একটা হচ্ছে নরমাল যেগুলো খুবই কমনলি আসে বোর্ড পরীক্ষায় আসে আরেকটা হচ্ছে যে দুইটা ঋণাত্মক সংখ্যা যে ময়মনসিংহ বোর্ড 2024 আসছিল এরপরে আছে হচ্ছে 16 বিটের যোগ 16 বিট দিয়ে ক্যালকুলেশন করতে 16 বিট রেজিস্টার দিয়ে পাইছো না কখন 16 বিট রেজিস্টার দিয়ে ক্যালকুলেশন করতে হবে দেখো 16 বিট রেজিস্টার দিয়ে ক্যালকুলেশন করতে হবে কখন নাম্বার 1 এই রেঞ্জের মধ্যে থেকে -128 থেকে +127 আমি কিন্তু ডেসিমেলে লিখছি দেখছো খেয়াল করে -128 থেকে +127 এটা কি বুঝাইছি তুমি 8 বিট রেজিস্টার এর বাইরে অর্থাৎ -128 থেকে +127 রেঞ্জের মধ্যে যদি সংখ্যাগুলো থাকে তাহলে 8 বিটেই করা যাবে কিন্তু এর বাইরে চলে গেলে কয় বিটের নিতে হবে 16 বিটের নিতে হবে এক্সাম্পল মনে করো আমি বললাম
1A7 মাইনাস 50 2 এর পরিপূরকের মাধ্যমে নির্ণয় করতে বলছে। এটা আছে কিসে? হেক্সাডেসিমেল। এটা আছে কিসে? তোর কথার কথা অক্টালে আছে। রেঞ্জের মধ্যে আছে না নাই? রেঞ্জের মধ্যে আছে না নাই? তো স্যার বোঝা যাইতেছে না তো, কারণ আমি তো রেঞ্জ দিচ্ছি ডেসিমেলে। এগুলা কি ডেসিমেলে আছে? তাহলে তোমার রেঞ্জ বুঝতে গেলে আগে কি করতে হবে? বাইনারি কেন নেওয়া লাগবে? আগে ডেসিমেলে নাও। তো একটা দিছে হচ্ছে কি আমি 1A7 এটাকে যদি আমি ডেসিমেলে নেই তাহলে কত? 423 রেঞ্জের বাইরে চলে গেছে। চলে গেছে না? তো আমি বলছি প্লাস 128 পর্যন্ত, বেশি হয়ে গেছে না? আচ্ছা, আরেকটা ছিল কি 50 এটারও যদি ডেসিমেলে নেই, এটা চলে, এটা রেঞ্জের মধ্যে আছে, রেঞ্জের মধ্যে আছে। এখন তাহলে স্যার দুইটাই রেঞ্জের মধ্যে থাকা লাগবে নাকি একটা থাকলেও হবে? দুইটা সংখ্যার মধ্যে যে কোনো একটা যদি রেঞ্জের বাইরে চলে যায় তোমাকে 16 বিটে যেতে হবে। এখন দুইটা সংখ্যাই রেঞ্জের মধ্যে থাকলো, ধরো একটা হচ্ছে -120 প্লাস আরেকটা হচ্ছে -50, দুইটা সংখ্যা রেঞ্জের মধ্যে আছে না? এর দুইটা ডেসিমেল, কনভার্ট করা লাগবে না, দুইটা আমি কি বলছি? ডেসিমেল বলছি। তাহলে এটা কি রেঞ্জের মধ্যে আছে না? পরেরটা কি রেঞ্জের মধ্যে আছে না? দুইটা সংখ্যার মধ্যে দুইটাই রেঞ্জের মধ্যে, তাহলে কি 8 বিট হবে? হবে না? হবে না। তাহলে স্যার তখন কি বুঝাইলেন? এটা কেন হবে না? কারণ উত্তরটা রেঞ্জের মধ্যে নাই। -120 আর -50 যোগ করলে কত হয়? -170। -170 কি রেঞ্জের মধ্যে আছে? তাইলেও কি হবে না? 8 বিটে হবে না, 16 বিট যাবে। অর্থাৎ দুইটা সংখ্যা এবং উত্তর তিনটাই এই রেঞ্জের মধ্যে থাকতে হবে, তাইলেই একমাত্র তুমি কি করতে পারবা? 8 বিটে করতে পারবা, আদারওয়াইজ তোমাকে 16 বিটে যাইতে হবে। ক্লিয়ার হয়েছে নাকি হয় নাই? আচ্ছা, তাহলে আজকে এই পর্যন্ত থাক, বেশি চাপ দিলে মাথার মধ্যে ঢুকবে না। আজকে বেসিকগুলো একটু মাথায় ঢুকো, বাসায় গিয়ে দরকার হয় ক্লাসটা আবার দেখবা, তাহলে আরো ক্লিয়ার হবে। অ্যাড করে দিব না, সমস্যা নেই। আর আগামী ক্লাস হবে তোমাদের, এবার আসি হচ্ছে আগামী ক্লাস কবে হবে, কখন হবে? রোজার মধ্যে তোমাদের ক্লাস টাইম তাহলে কি সকাল 9টায় দিব? সকাল 9টায় দিলে সমস্যা আছে কারো? আর কা দিই এবার কেউ হাত তোলো। 9টায় কার সমস্যা? 10টার থেকে ওই যে কার কার কি কি সমস্যা, উদ্ভাস কি আছে, তাহলে 9টা থেকে। হ্যাঁ, আচ্ছা, রোজার মধ্যে তোমাদের অর্থাৎ শনিবার থেকে তোমাদের 9টা থেকে, শুক্রবার দিন যেহেতু রোজার আগের দিন, আমরা জুমা 2টা থেকে 3টা সকালে পড়ো। শুক্রবারে সকালে পড়ো নাকি? সকালে 11টায় কিছু আছে? শুক্রবারে ঘুমাইতে দিবা না একটু? কয়টা? 11টায় আছে? 12টায়? 3টা? 4টা? রোজার আগের দিন কি এর বাইরে নামাজ কালাম পড়বি? রোজার আগের দিন বাইরে 4টায়? 4টায় শুক্রবারে? শুক্রবার বন্ধ, শনিবারে রোজার আগের দিন বাজার টাজার করা লাগবে, যাও শুক্রবার বন্ধ। শনিবারে তাহলে তোমাদের টাইম হচ্ছে সকাল 9টা, মনে থাকবে নাকি আবার বলা লাগবে? শনিবার সকাল 9টা তোমাদের 3.2, এই যে ইম্পর্টেন্ট ক্লাস, এটা ম্যাথমেটিক্স গুলো কিন্তু খুবই আসে পরীক্ষায়, এই ক্লাস কেউ মিস দিও না, ঠিক আছে? আজকে কেউ ভর্তি